হাসিনার দোষর হিসাবে হাসিনাকে সার্বক্ষণিক হাত পাকা দিয়ে বাতাস করেছে। আমরা বিএনপি আজকে যে সংগঠনের সদস্য নবায়ন এবং নতুন সদস্য হতে যাচ্ছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা এমন একজন নেতার অনুসারী যাকে সারা বিশ্ব এখনো একজন সৎ নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালে তার পরিবারের মায়া ছেড়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 9 মাস যুদ্ধ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়া, যিনি 1972 সালে বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এমন একজন নেতার উত্তরসূরি যার যোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন থেকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমরা সেই নেত্রীর উত্তরাধিকারী, আমরা সেই নেত্রীর কর্মী যিনি আমাদের কাছে হাসিনার মতো পালিয়ে যাননি, নিজের জীবনে আমরা আজও অত্যন্ত গর্বের সাথে বলছি আমরা এমন একজন নেতার নেতৃত্বে আজ সুসংগঠিত হচ্ছি। ইতিপূর্বেই যারা বলেছে 2011 সালে 2008 সালে যখন 1/11 হয়েছিল তখন এখানকার নেতা জিয়া পরিবারকে এবং আপনাদেরকে অসহায় রেখে যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে 5 স্টার হোটেলে থেকেছিলেন, সেই দিন জিয়াউর রহমানের উত্তরাধিকার তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাকেই খুঁজে আমার হাতে ধরে চিঠি দিয়েছিলেন। আমি নির্ভয়ে আমার নেতার আদেশ পালন করার জন্য আপনাদের মধ্যে এসেছিলাম। আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে সেই দুঃসময় ধানের শীষের পাশে থেকেছিলেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি, একটু আগেই বলেছে আমি কোনোদিন বিএনপিকে ছেড়ে যাইনি। এখান থেকে আপনাদের খোঁজ খবর রাখলেও অনেক সময় আসতে পারিনি, কারণ সেই নেতা আবার ফিরে এসে সুযোগ সন্ধানী হিসাবে আপনাদের মধ্যে এসেছিলেন। যদিও আমার নেতা তারেক রহমানের নির্দেশ ছিল আমি ত্যাগী নেতা, 2008 সালে থাকার কারণে এখানে নেতৃত্ব আমার হাতেই থাকবে, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম মেয়ার আপনি বাংলাদেশে আসেন, তখন আমি আমার এলাকায় রাজনীতিতে যাব, এখন দলকে দ্বিখণ্ডিত করতে চাইনি। উনি আসলে উনি কাজ করে দলের জন্য। কিন্তু 2018 সালে মাহবুবুল হক নান্নু আমাকে ফোন করেছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নির্দেশকারী থেকে বের হয়ে আমাকে ফোন করেছিলেন। আমি ব্যবসায়িক কাজে চিটাগং গেছিলাম। আমি বলেছিলাম নান্নু আমাকে তো বিএনপি অফিসের নেতারা চিনতে চায় না, নান্নু অত্যন্ত স্পষ্ট ভাষা আমার ছোট ভাই হিসেবে নান্নু ডাকছি। আমি বিএম কলেজের ছাত্র। বলেছিল ভাই আপনি এখন আসেন, আপনাদের জন্য অনেক নেতা আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। সেই দিনের কথা ভুলে যাইনি। আমাকে দেখে আমাদের নেতা তারেক রহমান বলেছে রফিক সাহেব শাহজাহান ওমর বিএনপির সাথে নাই, আপনি দলের হাল ধরেন, দলকে রক্ষা করতে হবে। 2008 আপনি হাল ধরেছিলেন, নতুন করে আবার আপনাকে হাল ধরতে হবে। তাই ধারাবাহিকতায় 2020 সালে এই আতন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু এবং আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেত্রী বিলকিস জাহান উপস্থিত ছিলেন। তাদের মধ্যেও বলেছিলেন ঝালকাঠির নেতৃত্ব তারেক রহমান সাহেব নিজেই দেখবেন এবং সেখানেই আমাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তার দায়িত্বে আমি ঝালকাঠি জেলা বিএনপি। বর্তমানে আপনাদের বক্তব্য খুব বড় করব না, আপনাদের পেটে ক্ষুধা, অনেক সময় ধৈর্য ধরেছেন, দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমাদের 11 পরে যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, গত 5ই আগস্টের পরেও বিএনপির বিরুদ্ধে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের তারেক রহমান সাহেব
তার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলেছে যে আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সে অদৃশ্য শক্তি চোখে দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে অনুভব করা যায়। সে অদৃশ্য শক্তির কারণেই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র দুর্বল করার জন্য এক শ্রেণী আজকে পিআর সিস্টেমের কথা, অংশীদারি ভোটের কথা বলে যাচ্ছে। সে অদৃশ্য শক্তির কারণেই আজকে আমার মনোর লীগের লোকেরা এখানে এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই অদৃশ্য শক্তির কথা যদি বলতে হয়, 1971 সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বীকৃতি দেয়নি, তারা বাংলাদেশের শাসন করতে চায়, তারা বাংলাদেশের শাসন করতে চায় পিআর সিস্টেমে। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। বাংলাদেশের রাজনীতি করতে হবে 1971 সালে এদেশের মানবদের ইজ্জত লুটে নিয়েছ, এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করার জন্য, পাকিস্তানিদের সহযোগিতা করার জন্য তোমরা এদেশের মানুষকে হত্যা করেছ। তার আগে তাদের জন্য ক্ষমা দাও এবং নির্দ্বিধায় তোমরা ক্ষমা পেতে হবে, তারপরে তোমরা রাজনীতি করবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি বর্তমানে আরেকটি রাজনৈতিক দল যাদেরকে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে জানতাম, কিন্তু আমরা দেখেছি গত 17 বছর হাসিনার দোষর হিসাবে হাসিনাকে সার্বক্ষণিক হাত পাখা দিয়ে বাতাস করেছে। যারা হাত পাখা দিয়ে বাতাস করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য বলতে চাই, গত 17 বছর বাংলাদেশে শেখ হাসিনা, শেখ মুজিবের হাজার হাজার মূর্তি দিয়ে বাংলাদেশটাকে যখন মন্দিরে পরিণত করেছে, তখন আপনারা কেউ প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শাপলা চত্বরে যখন আমাদের ছোট ছোট মাদ্রাসার সন্তানদের হত্যা করা হয়েছিল, তখন এই চরমোনাই প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমরা শাপলা চত্বরের সঙ্গে জড়িত নয়, আমরা শেখ হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করছি। তারা বলতেছে ধর্মের কথা। আমরা দেখি তাদের রাজনীতি হলো ধর্ম ব্যবসা, আর একটা কাজ হলো ধর্মকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা। যারা ধর্ম ব্যবসা করে তাদের কাছ থেকে কোনদিন শুনেছেন যে কোন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোন স্মার্টলার যখন তাদের অনুদান দিতে যায়, তখন তারা কি জিজ্ঞেস করে আপনার টাকাটা হারাম কি হারাম? বেশি হলে খুব উচ্চ স্বরে বলে মার হাওয়া। এরাই ধর্ম ব্যবসায়ী, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা ইসলামের বদনাম করছে, বাংলাদেশ ইসলাম ধর্মকে তারা দুর্বল করছে, মানুষের ইমানি শক্তি নিয়ে তারা রাজনীতি করছে, তারা ধর্ম ব্যবসা করছে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের গত 17 বছরের রাজনীতি আমরা দেখেছি। আমরা দেখেছি গত 17 বছর শেখ হাসিনার লড়াইত যুবলীগ, ছাত্রলীগ, যাদেরকে আমরা সন্ত্রাসী লীগ, হাতুড়ি লীগ হিসাবে আখ্যায়িত করেছি। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। আমরা দেখেছি গত 17 বছরে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, জোর করে আওয়ামী লীগের মিছিলে নেওয়া হয়েছে। আমরা বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখতে এক দম্পতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তার হাজবেন্ডকে বেঁধে রেখে সারা রাত ছাত্রলীগের নেতারা তার স্ত্রীকে ধর্ষণ করে। শেখ হাসিনা তাদেরকে সোনার ছেলে বলেছে। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি কোন নেতা দলের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে গিয়ে কোন সন্ত্রাসী কার্যক্রমে চাঁদাবাজিতে অংশগ্রহণ করে, আমাদের নেতা শাসন করে, দল থেকে বের করে দেয়,
দেখেছি বিশ্ববিদ্যালয়ে আপনাকে কিভাবে সারা পিটিয়ে হত্যা করার পরেও শেখ হাসিনা বলেছে তার সোনার ছেলেরা তা করেনি, ওটা ছিল জামাতের কাজ। এখনো সে বলে যাচ্ছে মিথ্যার পরে বেসাতি করে সে প্রতিদিন আমরা দেখি আমাদের সোশ্যাল মিডিয়ায় তার বিবৃতি। কিন্তু আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত কণ্ঠে বলেছেন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। যেভাবে দাঁড়িয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেভাবে দাঁড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক একইভাবে যিনি মায়ের চিকিৎসার সময় পাশে থাকতে পারেননি, ভাইয়ের কবরে মাটি দিতে পারেননি, ভাইয়ের জানাজার নামাজে উপস্থিত থাকতে পারেননি, এদেশের মানুষের জন্য গত 17 বছর কাজ করে গেছে। আমরা কি দেখেছি বর্তমান কিছু রাজনৈতিক দল এবং তথাকথিত কিছু বুদ্ধিজীবী সংস্কারের কথা বলছেন। এই সংস্কার আপনারা যা বলছেন তার ভাবনা আমাদের নেতা তারেক রহমান আরো কয়েক বছর আগে করছে। বাংলাদেশের মানুষকে সত্যিকারের গণতন্ত্র উপহার দিতে হলে বাংলাদেশের সংবিধানের সংস্কার প্রয়োজন আছে। তাই তিনি আমাদের মধ্যে 31 দফা দিয়েছেন। এই 31 দফার সাথে রয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030। এই 31 দফার মধ্যে রয়েছে আমাদের মহানায়ক, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার বৃত্ত। এই দফাগুলোর মধ্য থেকে এই দেশের মানুষের স্বাধীনতার মুক্তি আসবে। এই দফাগুলোর যদি আমরা পরিপূর্ণ করতে পারি তাই এই দেশের মানুষ পাবে তার গণতান্ত্রিক অধিকার। তাই 31 দফার মধ্যে এমন কোনো জায়গা নাই যে তিনি তা লিখেন নাই, তার নজরে আসে। তিনি দেখেছেন কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। গত বছরগুলো আমরা দেখেছি 99% পাস। এবছর ফলের নকলের সুবিধা যায়নি। আমরা দেখতেছি বাংলাদেশের প্রকৃত চিত্রেও বাংলাদেশের ছাত্র সমাজ কোথায় স্কুল থেকে পাস করছে না। আমরা দেখেছি এরা 31 দফার মধ্যে দিয়ে এদেশের স্বাস্থ্য সেবার কথা বলেছেন, এদেশের মানুষের মৌলিক অধিকারের কথা বলেছেন। এমনকি গত 17 বছর আমরা যখন দেখতাম আপনারা যখন মিথ্যা মামলায় ঝালকাঠি কোর্টে গিয়ে দাঁড়াতেন তখন আমরা জানতাম যে এই ছাত্রলীগের 10টা আমাদেরকে কোনোভাবেই জামিন দিবে না। কিন্তু 31 দফা বলেছে বাংলাদেশে প্রধান বিচারপতির অধীনে একটি সচিবালয় থাকবে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ তার স্বাধীনতা ভোগ করবে। সেই কথা আজকে বলা হচ্ছে, কিন্তু তিনি আমাদের হাতে আরো 2 বছর আগে তথ্য দিয়েছেন। এই 31 দফার মধ্যে প্রত্যেকটা সাংবিধানিক জায়গাকে নির্বাচন কমিশন থেকে সচিবালয় পর্যন্ত পুলিশ পর্যন্ত তিনি কিভাবে শক্তিশালী করা যায় তার কথা। এই 31 দফা তিনি এমন ভাবেই করেছেন যেটা প্রয়োগ করতে পারলে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ হবে দেশের মানুষের। আমরা ভাবতে পারি এই স্বার্থপর পৃথিবীতে তারেক রহমান সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েও তিনি ভেবেছেন প্রধানমন্ত্রী 2 মাসের বেশি থাকা যাবে না। অথচ তিনি চাইলে যতদিন বিএনপি থাকবে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন, কিন্তু নিজ থেকে তিনি বলেছেন 2 মাসের বেশি নিজের প্রধানমন্ত্রী হবেন। ইনশাআল্লাহ দেশের মানুষ তাকে চাচ্ছে, এই খবর তার কাছে আছে। তারপরে রাষ্ট্রীয় ক্ষমতা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তিনি 31 দফার মধ্যে দিয়েছে যে বেশি ক্ষমতার অধিকারী হয়ে সেখানে প্রেসিডেন্ট তৈরি হয়, সেখানে হাসিনা তৈরি হয়। খালেদা জিয়ার মতো রাজনীতি করতে হলে রাষ্ট্রপতিকেও ক্ষমতা দিয়ে তারপরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা তাই দেখতে হবে এই নির্লোভ রাজনীতিবিদ যদি আগামী দিনের বাংলাদেশে আনন্দ হয়, এই নির্লোভ রাজনীতিবিদের হাতে এরকম একটি সৎ উত্তরাধিকারের কাছে বাংলাদেশ নিরাপদ করে থাকবে, সেই প্রত্যাশা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আন্দোলন করব সেটা তিনি আগেই বলেছেন। আপনারা ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের ধানের শীষের প্রার্থীকে যদি আপনারা বিজয়ী করতে পারেন তাহলেই তারেক
আপনারা সবাই বলবেন যে আশা আকাঙ্ক্ষার কথা আমাদের নেতা বলেছেন 2 কোটি নতুন সদস্য সংগ্রহ করবেন। তার জন্য এখনই আপনাদের মধ্যে সেই মহান কর্মসূচি উদ্বোধন করবেন আজকে সবার প্রধান বক্তা উদ্বোধন। তার জন্য আমরা সবাই অপেক্ষা করব। পরিশেষে আপনাদের সকলের ধৈর্য যুক্তি করেও যে বক্তব্য শুনেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।